আপকামিং ডাব্লিউপি কেপি যে এক্সামগুলো কন্ডাক্ট হবে, এই ডাব্লিউপি এক্সাম ডেট সেটা কোন মাস করে হতে পারে, বা কলকাতা পুলিশের প্রিলিমস এটা কোন মাসে কন্ডাক্ট করতে পারে পিআরবি, এই ওরিয়েন্টেড তথ্য তোমাদের কাছে আজকের ভিডিওতে তুলে ধরবো। তার পাশাপাশি এই যে লাস্ট তোমরা যে একটা কিছুদিন টাইম পাবে, এর মধ্যে নিজেদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কীভাবে বুস্ট আপ করবে, যাতে করে কনফার্ম তোমার জন্য কিন্তু একটা সিট ডাব্লিউপি বা কেপির অ্যাসপিরেন্স যদি হয়ে থাকো, সেটা তোমার জন্য একটা কনফার্মেশন হয়। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত। যেসব বন্ধুরা চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করো, যাতে চাকরি সংক্রান্ত যাবতীয় নিত্যাবলী আপডেট এবং ম্যাথ রিজনিং লাইভ জিকে ক্লাসের নোটিফিকেশন খুব সহজে তোমার ফোনে পৌঁছতে পারে। যেসব বন্ধুরা আজকে নিউ ভিউয়ার্স, তাদের জন্য বলবো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। তো তোমরা টেলিগ্রাম গ্রুপে আমার সাথে সরাসরি সেখান থেকে জয়েন হয়ে যাও, যেখানে খুব শীঘ্রই আমরা মক টেস্ট এবং বিভিন্ন কুইজ এবং জিকে ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলো বা আমাদের একটা করে উইকলি মক টেস্ট এই সমস্ত টেলিগ্রাম গ্রুপে আমরা আপলোড করব। তো যেসব বন্ধুরা নিউ ভিউয়ার্স, তারা ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে ভিজিট করে টেলিগ্রামে কিন্তু জয়েন করে যাও। আর আমার প্লেলিস্ট সেকশনে ম্যাথ রিজনিং এবং জিকে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো ডেফিনেটলি করবে, যাতে করে তোমাদের আপকামিং যে ডাব্লিউপিকেপি এক্সামটা হবে সেখানে তোমরা কিন্তু অনেক অনেক হেল্প পাবে। তো যেসব বন্ধুরা লাইভ সেশনে আমার সাথে ক্লাস করো, তারা জানো যে সেখানে একটা কুইক রিভিশন হচ্ছে। বাট যারা নিউ ভিউয়ার্স, তারা ডেফিনেটলি কিন্তু আমার সাথে দুপুর 3টে লাইভে অ্যাটেন্ড করো। সেখানে আমরা ডাব্লিউপি কেপি ওরিয়েন্টেড মিক্স জিকে এবং রেলওয়ে এক্সামকেও লক্ষ্য করে জিকে ক্লাসগুলো আমরা কন্টিনিউ করছি, যেখানে একটা র্যান্ডাম কুইক রিভিশন ক্লাস চলছে। তার জন্য দুপুর 3টায় আমার সাথে লাইভে জয়েন করে যাও। তো সরাসরি চলে যাবো আজকের ভিডিওর যেটা মূল বিষয়। দেখো, ডাব্লিউপি কনস্টেবলের যেটা এক্সাম ডেট সেটা কোন মাসে হতে পারে। তাহলে যারা কলকাতা পুলিশের অ্যাসপিরেন্স রয়েছে, তোমরা হাতে আর অ্যাপ্রক্স কতদিন টাইম পাবে। দেখো, পিআরবি থেকে কোনো রকমভাবে এখনও কিন্তু অফিসিয়ালিভাবে কোনো ডেট দেওয়া হয়নি যে কেপি প্রিলিমসের কনস্টেবলের যে ডেটটা হবে, সেই প্রিলিমস এক্সামটা কখন বা কোন মাস করে হতে পারে। কিন্তু আজকের ভিডিওতে তোমাদের ওবিসি ওরিয়েন্টেড যে সমস্ত আপডেটটা উঠে এসেছে, তারও কিন্তু তোমাদের ডিটেলস শেয়ার করবো। দেখো, আজকে ওবিসি কেসের কিন্তু হাইকোর্টে ডেট ছিল। তো ওবিসি কেসের জন্য কী রকম আপডেট পাওয়া গেছে সেটা তোমাদের জানে। ফার্স্ট অফ অল দেখো, আজকে যে কেসটা ছিল সেটা নেক্সট একটা হিয়ারিং ডেট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 28 এবং 29 তারিখে। কিন্তু কোর্ট থেকে এটা নাকি জানানো হয়েছে যে এই যে 28শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি যে দুটো ডেট দেওয়া হচ্ছে ওবিসি কেসের জন্য, সেটা নাকি একটা ফাইনাল কিছু একটা রেজাল্ট দেবে। বুঝতে পারলে? অর্থাৎ এতদিন ধরে ওবিসি কেসটা যেটা চলছিল রানিং কোর্টে কেসটা, সেটা কোনোরকমভাবে আমরা ফিনিশিং ডেট কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু এর আগে যখন ওবিসি আপডেটটা এসেছিল, তখন তোমাদের কাছে আমি কিন্তু বলেছিলাম যে দেখো, ওবিসি কেসটা এরকমই একটা কেস যেটার জন্য শুধু চাকরি সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো এগুলোই আটকে আছে এমনটা না, এর পাশাপাশি যে সমস্ত গভর্নমেন্টের আরও যা কিছু কাজকর্ম রয়েছে সেগুলোও কিন্তু এর সাথে অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সুতরাং এই কেসটা যে একটা লং ডিউরেশন টাইম পিরিয়ডে যাবে এমনটা কিন্তু হতে পারে না। খুব শীঘ্রই আমরা এর সলিউশন পাবো, এটা আগের ভিডিওতে বলেছি। এই যে পরীক্ষাটা হবে, অর্থাৎ কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি, এটা অনেকেই ভেবেছিলেন যে হয়তো ওবিসি কেসের জন্য এক্সাম ডেট আসেনি। দেখো, ওবিসি কেসের জন্য যদি এক্সাম ডেট না আসারই ব্যাপারটা হতো, তাহলে পিএসসি ক্লার্কশিপ কিন্তু এক্সামটা হতো না। প্রথমে একটা কথা মনে রাখতে হবে যে ওবিসি কেসের যে সমস্ত মানে এতদিন ধরে কোর্টে যেগুলো চলেছে, সেটা 28 এবং 29 তারিখ এর কিন্তু একটা সমাপ্তি হতে পারে। কারণ একটা ফাইনাল রেজাল্ট যেটা 28শে জানুয়ারি অথবা 29শে জানুয়ারি আমাদের কাছে উঠে আসছে। সুতরাং ওবিসি কেসটা যখনই আমাদের সমস্ত কিছু একটা সলিউশন হয়ে যাবে, দেন আমাদের যে ডাব্লিউবিকেপি এক্সামটা হবে সেটা কিন্তু আর খুব একটা ঢিলে হবে না। যদি বলো কেন, কারণ অলরেডি 1 বছর হয়ে গেছে ফর্ম ফিল আপ করে আমরা প্রত্যেকে ওয়েট করছি পরীক্ষার ডেটের জন্য। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। যদি বলো সেটা কি, দেখো, ডাব্লিউবিপিতে যে একটা রিটিনে কন্ডাক্ট হবে, এটা অনেকের কাছে একটা ভালো লেগেছে, কিন্তু এটা আবার অনেকের কাছে কিন্তু খুব একটা ভালো লাগেনি। যদি বলো কেন, কারণ রিটিন একটা, পরীক্ষাটা যখনই ঠিকঠাকভাবে হবে, পরীক্ষাটা যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু ডাইরেক্ট গ্রাউন্ডে যাবে। অনেকে হয়তো আগে প্রিলিমস ক্র্যাক করেছে, মাঠে যেতে পারেনি, মেইন এক্সামে পর্যন্ত পৌঁছতে পারেনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট যারা কিন্তু এটাকে একটা এম করে রেখেছে। কারণ প্রত্যেক বছরই রিক্রুটমেন্ট আসছে, বা দেখতে গেলে ডাব্লিউপি কেপির একটা ভ্যাকেন্সি ঠিকঠাকই দেওয়া হয় এবং পরীক্ষাগুলোও ঠিকঠাক হচ্ছে। তাতে করে যে সমস্ত অ্যাসপিরিয়েন্সরা ডাব্লিউপিকেপির জন্য রয়েছে, তারা বিগত বছরে অনেক আগে প্রিপারেশন অনেকে নিয়েছে। অনেকে ফ্রেশার স্টুডেন্টস রয়েছে, অনেকে একদম জাস্ট লার্নিং রয়েছে, তারাও হয়তো ফর্ম অ্যাপ্লাই করেছো। বাট এখানে তুমি যদি বলো যে নিজের জন্য একটা সিট আমি কনফার্ম করবো, তার জন্য আজকের ভিডিওটা তোমার জন্য মোস্ট হেল্পফুল হতে চলেছে। সবার প্রথমে বলে রাখি যে তোমাদের প্রথম যে পরীক্ষাটা আমাদের হবে সেটা হচ্ছে কিন্তু কেপি কনস্টেবল। কেন? কারণ কেপি কনস্টেবলের মধ্যে কোনো চেঞ্জেস আসেনি, যেটা ডাব্লিউপিতে চেঞ্জেসটা এনেছে। সো পিআরবি থেকে কলকাতা পুলিশের যে পরীক্ষাটা প্রিলিমস হবে, সেটা একটা সানডেতে কিন্তু কনফার্ম হওয়া রয়েছে। কারণ আমরা জানি যে একটাই ডেটে একই টাইমে কলকাতা পুলিশের কিন্তু এক্সামটা হবে। পিএসসি ক্লার্কশিপ যেরকম দুদিন ধরে দুটো করে শিফটে পরীক্ষা হলো, এমনটা কিন্তু কলকাতা পুলিশ হবে না।
জাস্ট একটা সানডে ধরে হয়তো দুপুরবেলায় 1 ঘন্টার মধ্যে ওভারঅল রাজ্যের মধ্যে কলকাতা পুলিশের পরীক্ষাটা প্রিলিমস হয়ে যাবে। তো ওরা একটা রবিবার যদি ফাঁকা পায় খুব শীঘ্রই কিন্তু এই পরীক্ষাটা করিয়ে দেবে, কারণ এই পরীক্ষাটার পরে রয়েছে মাঠের পরীক্ষা, আর তার আগে থাকবে কিন্তু ডাব্লিউবিপির যেটা কনস্টেবল সেই রিটিনটা। এবার অনেকে বলছো যে ডাব্লিউবিপির রিটিনটা অনেক নাকি পিছিয়ে যাবে, এমনটা কিন্তু হবে না। কারণ সবার প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা স্টুডেন্ট, আমাদেরকে এটা বুঝতে হবে যে পুলিশ প্রশাসনিক ব্যবস্থাটা হচ্ছে একটা জরুরি পরিষেবা। আজকে এই সমস্ত যে ট্রেনিং পিরিয়ড বা একটা যে পুলিশের ক্যান্ডিডেট যখন চাকরি পাবে তার যে আগে পর্যন্ত যে একটা লং টাইম ছিল, এটা কিন্তু এরপর থেকে আমরা দেখতে পাবো না। হঠাৎ এই যে টাইমটা থাকছে, একটা পরীক্ষার্থী যখন পরীক্ষা দিয়ে পুলিশ হয়ে উঠছে তার মাঝখানে যে টাইমটা, এটা কিন্তু অনেকটা কমে যাবে। যদি বলো কেন, কারণ এই যে জরুরি পরিষেবা, তো সুতরাং পুলিশ আজকে লাগবে বলেই রিক্রুটমেন্ট বেরিয়েছে, এত পুলিশ লাগবে বলেই রিক্রুটমেন্টগুলো দিচ্ছে। তো এবার দেখা গেল সে পরীক্ষা দেবে, মাঠ যাবে, মেন ক্লিয়ার করবে, ইন্টারভিউ দেবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর আরও কয়েক মাস পর সমস্ত কিছু ফাইনাল হবে। এতটা টাইম কিন্তু আর লং ডিউরেশনে যাবে না, খুব শীঘ্রই কিন্তু এইগুলো তাড়াতাড়ি কন্ডাক্ট হবে। যদি বলো কেন, কারণ অলরেডি পরীক্ষাটা 1 বছর পিছিয়ে গেছে, বুঝতে পারলে? তো এক্সাম ডেট দিয়ে দিলে পরীক্ষা হয়ে গেলে খুব বেশি যে টাইম পাবে এমনটা না। তো প্রত্যেক বন্ধুদের দিকে তাকে একটা কথা বলবো যে পুলিশ পরীক্ষার্থী যারা রয়েছে তাদের পড়াশোনা যেরকম ইম্পর্টেন্ট, তার পাশাপাশি মাঠ এটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই ভাবে যে আগে রিটিন দেবো, রেজাল্ট বেরোবে, তারপর মাঠে যাবো, আর আমি দেখে নেবো যে হ্যাঁ মাঠ বের করে। কিন্তু মনে রাখবে মাঠটা হবে কিন্তু প্রখর রোদে। যখন এই রোদ গরমে তুমি রান দেবে তখন কিন্তু তুলনামূলকভাবে তোমার এনার্জি অনেকটা লস হবে। এবার যারা প্র্যাকটিসটা সব রকম কালচার রাখতে পারবে তাদের কাছে কিন্তু এটা আবার কোনো ব্যাপার না। তুমি যখন ভোরবেলায় রান দিতে যাবে তখন তুমি দেখবে যে তোমার এনার্জি বা তুমি 5 পাক 6 পাক ইজি রান দিচ্ছ। তুমি সন্ধ্যেবেলায় রান দিতে হবে, দেখবে ইজিলি তুমি 5-6 পাক রান দিয়ে দিচ্ছ। বাট তুমি ওই রানটাই যদি বেলা 10টা-11টার সময় দাও, তুলনামূলকভাবে তোমার কিন্তু একটু হলেও কষ্ট হবে। কিন্তু এই কষ্টটাকে দূর করার জন্য কী করতে হবে, তোমাকে ওভারঅল সব রকম প্র্যাকটিস রাখতে হবে। কারণ গরমে যখন মাঠটা হবে, তুমি যখন লাইনে দাঁড়াবে, তোমার পিএমটি হবে, অর্থাৎ তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, এই যে একটা টাইমিং, তখন তোমার মধ্যে এই সমস্ত প্র্যাকটিসগুলো রাখতে হবে যাতে করে তুমি সেই দিনটা ইজিলি কিন্তু সাকসেস পাও এবং নিজেকে ফিট এটা প্রমাণিত করতে পারো। বোঝা গেছে? তুমি যেরকম কষ্ট করছো পড়াশোনার জন্য, ঠিক তেমনি মাঠের জন্য একটা কিন্তু তুমি ভালো করে প্রিপারেশন নাও। অনেক বিদ্যার্থী রয়েছে যারা পড়াশোনাতে খুবই ভালো হয়, বাট কোথাও না কোথাও গিয়ে তারা মাঠে কিন্তু হেরে যাচ্ছে। তো এই যে ভ্যাকেন্সিটা আসছে, এই ভ্যাকেন্সিটাকে নিজের একটা সিট কনফার্ম করার জন্য তোমাকে দুদিকে কিন্তু এক্সপার্ট হতে হবে। অনেকে ভাবে পরেরটাতে দেখে নেবো, পরেরটাই দেখে নেবো, কিন্তু যেসব বিদ্যার্থীরা আজকে লাস্ট এসে দাঁড়িয়েছে, আজকে 3 বছর বাড়ানো হয়েছে, কিন্তু এটা যদি 27 বছর পর্যন্ত থাকতো তাহলে অনেক স্টুডেন্ট কিন্তু পরীক্ষায় বসতে পারতো না। হয়তো তারা অনেক পরিশ্রম করেছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে তারা আটকে গেছে। আজকে তারাও কিন্তু এই কম্পিটিশনে ঝাঁপিয়ে পড়েছে, কারণ তাদের কাছেও এটা একটা সুবর্ণ সুযোগ। তো কম্পিটিশন দিনের পর দিন বাড়ছে। এই কম্পিটিশনে নিজেকে টিকতে গেলে কিভাবে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা এই কদিনের মধ্যে করবে যাতে করে ওভারঅল তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে এক্সামটা দিতে পারো। তো তার জন্য আজকের ভিডিওটাতে কোনো রকমভাবে কোনো স্কিপ করা যাবে না, একদম পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর যেসব বন্ধুরা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল অন করবে আর নোটিফিকেশন অল করে রাখবে যাতে সমস্ত আপডেট এবং ক্লাসগুলোর নোটিফিকেশন তোমার ফোনে সহজে পৌঁছে যায়। আর প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করে দিও, তোমাদের লাইক খুব জরুরি। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ দেওয়া লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু জয়েন করে দিও। তোমাদেরকে একটা কথা ফার্স্টে বলে রাখি, ডাব্লিউবিপি যেটা এক্সামটা সেটা কোন মাস করে হতে পারে। প্রথমত পিআরবি থেকে কোনো কিন্তু নোটিশ দেওয়া হয়নি, বাট একটা অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে ডাব্লিউবির এক্সামটা অ্যাপ্রক্স বলতে পারো এপ্রিল মাসের পর কিন্তু কন্ডাক্ট হতে পারে। যদি বলো কেন, কারণ মার্চ থেকে এপ্রিলের মধ্যে কেপি কনস্টেবলের প্রিলিমসটা কিন্তু সংগঠিত হতে পারে, কারণ 28 এবং 29 তারিখে ওবিসি কেস কিন্তু সলিউশন হয়ে যাবে। কারণ আমরা জানতেই পারলাম যে ওবিসি কেসটা নাকি যেটা ফাইনাল রেজাল্ট দেবে সেটা 28 আইদার হতে পারে সেটা 29শে জানুয়ারি, রাইট? ওবিসি কেস যখনই এটা মানে পুরো কমপ্লিট হয়ে যাবে, একটা সলিউশন পেয়ে যাবো, দেন কিন্তু এক্সাম ডেট খুব শীঘ্রই চলে আসবে। এবার এখানে অনেকগুলো ব্যাপার আছে। কীরকম, ভালো করে একটা জিনিস বুঝতে হবে যে জানুয়ারি মাসে আরপিএফের এক্সাম হওয়ার কথা ছিল, বুঝতে পারলে? বাট জানুয়ারিতে কিন্তু কোনো রকমভাবে আরপিএফ এক্সাম কন্ডাক্ট হচ্ছে না। তাহলে আরপিএফ এক্সামটা কখন হচ্ছে? বলবে আরপিএফ এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে মার্চ মাস করে। যদি বলো এত সিকিউরিটি কীভাবে পাও যে মার্চ মাসে একদম হবে, প্রথমত জানুয়ারি মাসে যদি পরীক্ষা হতো আমরা আরআরবি অর্থাৎ রেল রিক্রুটমেন্ট বোর্ড থেকে অফিসিয়ালি কোনো একটা নোটিশ পেতাম, বাট সেটা কিন্তু আমরা পাইনি। প্রত্যেকটা এক্সামের আগে, এর আগে যতগুলো রেলের পরীক্ষা হলো, এই তোমার যেটা আরপিএফ এসআই হলো, টেকনিশিয়ান হলো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হলো, প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু একটা করে আরআরবি নোটিশ দেয়, যেটা আমরা জানি। বাট এক্ষেত্রে কোনো নোটিশ দেওয়া হয়নি, এবং যদিও বা পরীক্ষাটা হতো তার 10 দিন আগে একটা নোটিশ দেওয়া হয়, যেটা কিন্তু আমরা আরআরবি কোনো অফিসিয়ালি নোটিশ দেখতে পাইনি। যে কারণে ফেব্রুয়ারি মাসে কোনো রকমভাবে পরীক্ষা তো হতেই পারে না, কারণ 4 তারিখ থেকে শুরু হচ্ছে এসএসসি জিডি এক্সাম।
আর যারা জিডির ক্লাস চেয়েছিলে তারা লাইভ সেশনে ডেফিনেটলি আসো, যেখানে একটা র্যান্ডাম রিভিশন করাবো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলোকে নিয়ে ডিটেলস অ্যানালাইসিস করবো। তার জন্য 2-3টে লাইভে আমার সাথে অ্যাটেন্ড করে যাও, যেখানে তোমার একটা র্যান্ডাম কুইক রিভিশন হবে। খুব কম সময়ের মধ্যে ওভারঅল সব জিনিসগুলো তোমাকে আমি লিঙ্ক করিয়ে একটা সুন্দর রিভিশন করে দিতে পারবো। এবার তোমাদের একটা কথা বলি, দেখো ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে এসএসসি জিডি। তোমরা জানো যে এসএসসি জিডিতে অনেক নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু পার্টিসিপেট করে। তো যেটা কম করে 20 থেকে 25 দিন একটা পরীক্ষাটা হতে কিন্তু টাইম লাগে, বোঝা গেছে? তাহলে 24 বা 26 তারিখ পর্যন্ত ধরে নাও এসএসসি জিডি এক্সাম। কোনো রকমভাবে পসিবল না এই মাসেও কিন্তু আরপিএফ এক্সামটা হয়। সুতরাং ফেব্রুয়ারি মাসেও কোনো রকমভাবে কেপি কনস্টেবল প্রিলিমসের এক্সাম ডেট কিন্তু আসতে পারে না, রাইট? এবার এলো মার্চ মাস। দেখো মার্চ মাসে কিন্তু আরপিএফ কনস্টেবলের এক্সামটা হবে। এবার আরপিএফ কনস্টেবল এক্সামটা অ্যাপ্রক্স মার্চ মাসে যদি শুরু হয়, সেটা কিন্তু মার্চের ইন্ডে পর্যন্ত চলে যেতে পারে। কারণ পরপর যে পরীক্ষা হবে এমনটা না, দেখা গেল যে 3 দিন গ্যাপ, 2 দিন গ্যাপ। কিন্তু রেল থেকে যে সমস্ত পরীক্ষাগুলো নেওয়া হয় আরআরবি, এত কিন্তু গ্যাপ দেওয়া হয় না। কারণ যেগুলো তোমার শিফট ওয়াইজ এক্সাম হয়, বিশেষ করে রেলের যারা পিওয়াইকিউগুলো দেখেছো তারা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, যে দেখবে ওভারঅল প্যাটার্নটা একই থাকে, সেখানে ডাটাটা চেঞ্জ হয়। তাহলে ওরা যদি টাইমটা অনেকটা গ্যাপ করে দেয়, সেক্ষেত্রে কী হবে, যারা লেটে এক্সামটা দেবে অর্থাৎ যারা শেষ দিন এক্সামটা দেবে তারা তুলনামূলকভাবে একটু ফেসিলিটিস পাবে। যে কারণে এতটা যাতে লং পিরিয়ড না থাকে তার জন্য ওরা চাইবে যাতে করে পরীক্ষাটা একটা রানিং কন্টিনিউ করে খুব তাড়াতাড়ি এটা কন্ডাক্ট করতে পারে। কিন্তু দেখতে গেলে তুলনামূলকভাবে আরপিএফ কনস্টেবলে নাম্বার অফ স্টুডেন্ট একটু বেশি আছে। সিট কম থাকলেও এখানে পার্টিসিপেট করছে অনেক স্টুডেন্ট, কারণ প্রত্যেকেই চায় নিজের একটা সিট কনফার্ম করার জন্য, বোঝা গেছে? তো এই সমস্ত পরীক্ষাগুলো নিজেকে টিকিয়ে রাখতে গেলে, শেষ পর্যন্ত নিজের যুদ্ধে নিজের এই জয়লাভটা আনতে গেলে তোমাকে কি করতে হবে যাতে করে তুমি ওভারঅল ডাব্লিউপি অ্যান্ড কেপিতে একটা সিট কনফার্ম করতে পারো। তো সবার প্রথমে বলে রাখি যে ফেব্রুয়ারি মাসেও কিন্তু পরীক্ষা হচ্ছে না, তাহলে মার্চ মাসের শেষ দিক করে হতে পারে কোনো একটা আমরা নোটিশ কিন্তু পাবো, যেটা পিআরবি থেকে। এবার যদি মার্চ মাসে কোনো রকমভাবে পরীক্ষা না হয়, তাহলে সেই পরীক্ষাটা কখন হতে পারে? এপ্রিল মাসের একটা সানডেতে কিন্তু হয়ে যেতে পারে। তো আমরা পিআরবি থেকে নোটিশ এখনো পর্যন্ত পাইনি, বা একটা আশা রাখা যাচ্ছে যেটা মার্চ মাস করে আমরা একটা দেখতে পাবো। কারণ ওবিসি কেস যখনই সলিউশন হবে, ওদের হাতে দুটো জিনিস কিন্তু রয়েছে, একটা রয়েছে কলকাতা পুলিশ, একটা রয়েছে ডাব্লিউবিপি। বুঝতে হবে জায়গাটা। তাহলে কেপি কনস্টেবলটা যদি ওরা একটা সানডেতে কনফার্ম করে দেয়, তাহলে অলরেডি প্রিলিমস এক্সামটা কমপ্লিট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এবার যখনই প্রিলিমসটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন ওরা তো এর রেজাল্ট দেওয়ার পর এদেরকে মাঠে ডাকবে, বোঝা গেছে? এবার মাঠে ডাকার আগে ডেফিনেটলি ডাব্লিউবিপির যেটা রিটিনটা সেটা কন্ডাক্ট হয়ে যাবে। দেন ওরা কলকাতা পুলিশের মাঠটা যখনই করিয়ে দেবে, তারপর ওরা আবার কি করবে, ডাব্লিউবিপির যারা কাটা ক্লিয়ার করবে তাদেরকে গ্রাউন্ডে রাখা হবে, বোঝা গেছে? তারপর একটা টাইম ধরে, যেটা হচ্ছে মেন এক্সামটা কমপ্লিট হবে কলকাতা পুলিশের, তারপর চলবে ইন্টারভিউ। তো এই যে টাইমিংটা, এটা বলতে পারো অনেকের কাছে এটা ভাবতে পারো যে এটা নাকি অনেক টাইম পাবো। না না না, অনেক টাইম পাবে না। কারণ এক্সাম ডেটটা যদি ডিলে না হতো তাহলে হয়তো তুমি টাইম পেতে, বাট অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে, আর টাইম পিআরবি কিন্তু দেবে না। এবার যারা ঠিকঠাক প্রিপারেশন করেছে তারা নিজেদের বেস্ট পারফরমেন্সটা দিয়ে এক্সামে নিজেদের একটা সাফল্যতা নিয়ে আসতে পারবে। কিন্তু যারা নিজেদের প্রিপারেশনে খামতি রেখেছে তারা কিন্তু প্রবলেমে পড়ে যাবে। কারণ ডাব্লিউবিপির একটা রিটিং ডেফিনেটলি এখানে কোশ্চেন্স লেভেল তুলনামূলকভাবে একটু হলেও কিন্তু মডারেট রাখতে পারে। প্রথমত একটা জিনিস মনে রাখবে যে ডাব্লিউপির কনস্টেবল এক্সাম, এখানে কোশ্চেন্স যে খুব হার্ড হবে এমনটা না। তুমি বিগত বছরের কোশ্চেন্স যদি দেখো এবং তুমি যদি মেন্সের কোশ্চেন্স দেখো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি যে এক্সামটা দিতে যাচ্ছ সেখানে নাম্বার অফ কোশ্চেন্স বা কোশ্চেনের ওয়েটেজ এটা কীরকম। তুমি কেপি প্রিলিমসের আগের বারে কোশ্চেন্স দেখো, কেপি মেন্সেরও কোশ্চেন্সটা দেখো, সেখানে তুমি একটা আইডেন্টিফাই করতে পারবে যে পিআরবি কোন জায়গাগুলোকে বেশি টার্গেট করে, বা কোথার থেকে কোশ্চেন্সগুলোকে ওরা বেশি করে আমাদেরকে হাইলাইট করছে যে এইগুলো তোমাদেরকে পড়তে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখা মানে শুধু এটা না যে তুমি সেখানে কতগুলো স্কোর করতে পারছো, কতগুলো তুমি কারেক্ট করতে পারছো, না। পিওয়াইকিউ করা মানে তুমি কতগুলো পারছো এটা তো ঠিক, তার পাশাপাশি কোশ্চেন্সগুলো কোথার থেকে আসছে। তুমি যখন ম্যাথ দেখছো, ম্যাথের অ্যারিথমেটিক সেকশনটা ভিভিআই, তাহলে ম্যাথটা তুমি যখন করছো তখন তোমাকে এটা দেখতে হবে যে ওরা কোন জায়গাগুলো থেকে কোশ্চেন্স বেশি রাখছে, কোন টাইপগুলো বারবার আসছে, বুঝতে পারলে? যেরকম রান্নার গ্যাস 25% বেড়ে যাওয়ায় গৃহিণীর ব্যবহার কত কমাতে হবে যাতে খরচটা অপরিবর্তিত থাকে। তো এটাকে প্রাইস আর কনজাম্পশন, কারণ দাম বাড়লে ব্যবহারটা কমে, আবার দাম কমলে ব্যবহারটা বাড়ে, বুঝতে পারলে? যেরকম চৈত্র সেলে, বোঝা গেছে? তো এটা যে যেভাবে করতে পারো, যেরকম 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/4 মানে 1/5 মানে 20%। যদি বলতে 20% রিডিউস হয়ে যায়, 20% মানে কি 1/5 মানে 1/4 হলো, মানে 25% বাড়াতে হবে, বুঝতে পারলে? তো এই সমস্ত যে টাইপগুলো দেখবে বারবার ওরা দিচ্ছে। রেশিও প্রপোর্শন ওদের একটা খুব ফেভারিট জায়গা, যেখান থেকে অনেক কোশ্চেন্স দেয়। পার্সেন্টেজ, ভোটের ম্যাথ, ভোট অ্যান্ড স্ট্রিম, আর প্রফিট অ্যান্ড লস। বিশেষ করে 3টি জিনিসের ক্রয় মূল্য 4টি জিনিসের বিক্রয় মূল্য সমান, তাহলে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ কত? তো 3CP = 4SP, তাহলে 4 - 1, তাহলে 1/4 = 25%, বুঝতে পারলে? মাইনাস হলো মানে লস। তো তোমার এই যে টাইপগুলো, এগুলো তোমাকে দেখতে হবে।
বোঝা গেছে? আপস্ট্রিম ডাউনস্ট্রিম যেগুলো নৌকোর অনুকূল প্রতিকূল এখান থেকে কোশ্চেন থাকে। টাইম ডিস্টেন্স ট্রেনের অঙ্ক যেখানে রিলেটিভ স্পিডটা তোমার অপোজিট ডিরেকশন হলে যোগ হচ্ছে এবং সেম ডিরেকশন হলে মাইনাস হচ্ছে। একটা ছেলে স্কুল যাচ্ছে, যখন সে স্কুল যাচ্ছে যাওয়ার সময় সে যদি 10 কিমি/আওয়ার বেগে যাচ্ছে তখন 5 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, আবার রিটার্ন যখন আসছে তখন 15 কিমি/আওয়ার বেগে আসছে তখন সে 5 মিনিট আগে পৌঁছচ্ছে। তো এই টাইপগুলো যেমন তুলে ধরা হয় তাহলে ডিস্টেন্সটা কতটা বুঝতে পারলে। সিম্পল ইন্টারেস্টের অঙ্ক পাবে, কম্পাউন্ডের খুব একটা দেয় না, যদিও দেয় একদম বেসিকটা দেবে যে হয়তো ইন্টারেস্টটা কত বা রেট অফ পার্সেন্টেজটা কত, খুব ইজি, বা এটা এত গুণ হলে ওটা কত গুণ হবে, এই ওরিয়েন্টেড যে সমস্ত মানে প্যাটার্নগুলো হয়। তো তোমাকে যখন তুমি পিওয়াইকিউগুলো দেখছো তখন তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ম্যাথের কমপ্লিট একটা কোন কোন জায়গাগুলো হাইলাইট করতে হবে বা কোন কোন জায়গা থেকে তোমরা এই টাইপগুলোকে দেখবে যাতে করে ম্যাথে কেপি প্রিলিমসে তোমরা আউট অফ 30 ডেফিনেটলি 27+4 করতে পারো, তার জন্য একটা বেস্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদেরকে ম্যাথসের জন্য দেবো। বাট আজকের ভিডিওতে তোমাদের কাছে আমি তুলে ধরবো যেটা হচ্ছে ওভারঅল যাতে করে তোমরা একটা প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কমপ্লিট করতে পারো। দেখো তোমাদের প্রত্যেকে বলে রাখি, খুব শীঘ্রই একটা পেড ব্যাচ লঞ্চ করতে চলেছি যেটা বোর্ডে ক্লাস পাবে, লাইভ সেশনে ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমাদের দেওয়া হবে। প্রথম 20 জনের জন্য থাকবে একটা দুর্দান্ত অফার, বাট তারপর থেকে যারা পারচেস করবে তারা কিন্তু সেই অফারটা পাবে না। যেখানে কন্টেন্ট রেডি করা হচ্ছে, খুব শীঘ্রই কন্টেন্ট রেডি হলে আমি তোমাদের কাছে ডাইরেক্ট প্রোভাইড করতে পারবো যে তোমরা কীভাবে কোর্সটা পারচেস করতে পারবে। তোমরা অনেকেই বলেছিলে যে এটা খুব তাড়াতাড়ি আনুন যাতে করে আমরা ওভারঅল এক্সামের আগে কমপ্লিট করতে পারি। তো যেহেতু ওবিসিএসের আপডেট আমরা অলরেডি পেয়ে গেলাম, যেটা আপকামিং বলতে পারো জানুয়ারির 28-29 তারিখে কিন্তু এর একটা সলিউশন হতে চলেছে। আফটার দ্যাট কিন্তু আমরা এক্সাম ডেট খুব শীঘ্রই পেয়ে যাচ্ছি। তো আমি যে এক্সাম ডেটটা বললাম এটা এমন না যে আমি পিআরবি আমি বললাম না, আমি তোমাদের দিকে তাকিয়ে বললাম যে এটাকে টার্গেট করেও যদি তোমরা এগিয়ে যাও হাতে কিন্তু খুব জোর হলে আর 2 মাস পেতে পারো। তো তোমরা 2 মাসও না ধরে অ্যাপ্রক্স 50 ডেজের একটা টার্গেট নিতে পারো, যে 50 দিনের একটা স্টাডি প্ল্যান, যাতে করে ওভারঅল কিন্তু তুমি একটা কমপ্লিট করতে পারো। আর যারা ডাব্লিউপির অ্যাসপিরেন্স হয়েছে তোমাদের হাতে অ্যাপ্রক্স বলতে পারো আর 3 মাসের মতন টাইম পাবে, এর বেশি কিন্তু আশা রেখো না। কলকাতা পুলিশের যারা অ্যাসপিরেন্স তারা কিন্তু হার্ডলি 50 থেকে একটা 60 দিনের স্টাডি প্ল্যান বানাতে পারো। আর যারা ডাব্লিউপির অ্যাসপিরেন্স হয়েছে তারা এর সাথে আর 1 মাস কিন্তু অতিরিক্ত হাতে পাবে। তার থেকে যদি বেশি পাও সেটা তোমার জন্য বেটার, তুমি আরও প্র্যাকটিস করতে পারবে, আরও টেস্ট দিতে পারবে, বাট এটাকে তুমি টার্গেট করে এগিয়ে যাও। এটা নিয়ে কমেন্ট সেকশনে তো অনেকেই অনেক কিছু বলতে পারবে যে এটা হতেই পারে না, এটা হতে পারে না, বাট যারা অ্যাকচুয়ালি সিরিয়াস অ্যাসপিরেন্স হয়েছে আমি তাদের দিকে তাকে এটা বললাম যাতে করে ওভারঅল একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি কমপ্লিট হয়। আজকে ধরো আরপিএফ এর এক্সাম ডেটটা যদি বলতো না যে কোন মাসে হতে পারে, তাহলে এটা আমাদের কাছে একটা সাসপেন্স থাকতো যে পরীক্ষাটা তাহলে কখন হবে। এবার এই চিন্তাতে অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে পারেন। তুমি যদি জানতে পেরে যাও যে তোমার কাছে 50 দিন টাইম আছে, তুমি 50 দিনে একটা স্টাডি প্ল্যান করতে পারবে। আজকে তুমি যদি সারা বছরটাই না পড়ো, তুমি 50 দিনে কী করতে পারবে? গোটা খাটে বইটই ছড়াবে, এটা পড়বো না ওটা পড়বো এই করবে, বুঝতে পারবে। কিন্তু তুমি যদি কমপ্লিট ওয়েতে পড়ে পড়ে আসছো, তখন তুমি যদি জানতে পারো যে তোমার হাতে 50 দিনও টাইম আছে, তখন কিন্তু তুমি একটা টার্গেট নিতে পারবে যে আমার এই জায়গাগুলো কমপ্লিট করা হয়নি, আমাকে এই জায়গাগুলো রিভিশন দিতে হবে। এটা একটা স্টুডেন্টের জন্য পারফেক্ট। তুমি যদি জানতে পারো যে 20 দিন পর তোমার এক্সাম, তুমি কিন্তু 20 দিনেরও একটা স্টাডি প্ল্যান করতে পারবে যে আমাকে কারেন্ট অ্যাফেয়ারটা রিভিশন দিতে হবে, আমাকে ফিজিক্সের এই জায়গাগুলো একটু ভালো করে দেখতে হবে, আমাকে কম্পিউটারের এই কোশ্চেনগুলো দেখতে হবে যেখান থেকে কোশ্চেন আসছে, স্পোর্টসের এই জায়গাগুলো দেখতে হবে, রিজনিংয়ের এই টাইপটা দেখতে হবে, ম্যাথের এই জায়গাগুলো দেখতে হবে। তাহলে একটা সিরিয়াস স্টুডেন্ট এইরকম টাইমে এটাই করে, টেস্ট দেবো, ভালো করে আরও অ্যানালিসিস করবো, এগুলোই করবে। কিন্তু সে যদি জানতেই না পারে যে কীরকম টাইমে এক্সামটা হতে পারে, তাহলে সেটা একটা সাসপেন্সে থাকবে। বোঝা গেছে? তো যার জন্য আজকে তোমাদের কাছে একটা অ্যাপ্রক্স ডেট আমি তুলে ধরলাম, যে ডেটটা তোমরা ধরে এগিয়ে চলো এবং ডেফিনেটলি কিন্তু এক্সাম এরকম টাইম করে হতে পারে। তো প্রত্যেক বন্ধুকে বলবো একটা ভালো করে প্রিপারেশন স্ট্র্যাটেজি বানাও, একটা গোল ফিক্স করো, যে গোলটা এমনভাবে ফিক্সড হবে যে কনফার্ম তুমি কিন্তু এখানে একটা হিট করতে পারবে। বোঝা গেছে? যারা ডাব্লিউপির অ্যাসপিরেন্স রয়েছে তোমাদের কাছে রয়েছে 4টে সাবজেক্ট মাত্র, কি? একটা ম্যাথ, একটা রিজনিং, একটা জিকে আর একটা রয়েছে ইংলিশ। আমি ডাব্লিউপির একটা কাট আপ ওরিয়েন্টেড ভিডিও দিয়েছিলাম, তো অনেকে এই ভিডিও সেকশনে তোমাদের কাছে একটা পজিটিভ আমি রেসপন্স পেয়েছিলাম, যেখানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস মেল অ্যান্ড ফিমেল সবাইকে আমি একটা এক্সপেক্টেড কাট আপ করেছিলাম। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে একটা এক্সাম না হওয়ার আগে তুমি কাট অফ কী করে বলতে পারো। ফার্স্ট অফ অল একটা কথা বুঝতে হবে, আজকে আমি যদি তোমাদের কাছে এসে ডাইরেক্ট বলতাম ডাব্লিউপি যারা এক্সপিরিয়েন্স হচ্ছ তারা 62 পেতেই হবে, ফিমেল ক্যান্ডিডেট তোমাদেরকে 50 পেতে হবে, এটা হচ্ছে মন করা কথা, বুঝতে পারলে। কিন্তু আমিও তোমাদের মতন একজন স্টুডেন্ট, আমিও কিন্তু পরীক্ষার্থী। বোঝা গেছে? আমারও ডাব্লিউপি পরীক্ষা রয়েছে, কলকাতা পুলিশ পরীক্ষা রয়েছে এবং আরপিএফেরও এক্সামটা রয়েছে। তো একজন পরীক্ষার্থী হয়ে নিশ্চয়ই তোমাদের মতন যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ তাদের সাথে আমি আর যাই হোক এইসব ব্যাপারে অন্তত সিরিয়াস থাকবো, এটা বুঝতে হবে। আজ আমি এই জামাটা পরে তোমাদের সামনে ভিডিও আপলোড করছি। যদি কোনোদিন জীবনে সফলতা পাই এবং ভগবানের আশীর্বাদে মহাদেবের আশীর্বাদে তোমরাও যদি জীবনে যখন সফলতা পাবে, নিশ্চয়ই বুঝতে পারবে যে যে কথাগুলো এতদিন বলে এসেছি সেই কথাগুলোর মধ্যে কিছু একটা ওয়েটেজ ছিল, যেটা পরে বুঝতে পারবে।
তো বারবার বলছি, যেগুলো তোমাদেরকে বলছি সেগুলো যারা আমার ভিডিও দেখছো বা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছো বা আজকে নিউ ভিউয়ার্স রয়েছো, তাদের দিকে তাকে একটা কথা বলি যে তুমি যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা করছো, ওভারঅল তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা একটা প্রপার ওয়েতে নিয়ে যেতে হবে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা স্মার্ট স্টাডি এটা কি জিনিস জানে না, বুঝতে পারে? স্মার্ট স্টাডি দ্যাট মিনস এটা ডিনোটস করে যে তুমি স্মার্টলি জিনিসগুলো করছো না। আজকে হিস্ট্রি তুমি যদি পড়ো, দেখবে ওভারঅল হিস্ট্রি তুমি শেষ করতে পারছো না। কিন্তু তুমি যখন ডাব্লিউবিপি বা কেপির এক্সামে যাবে, তখন তুমি হিস্ট্রির কোশ্চেনগুলো যদি একটু ভালো করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে ওরা হিস্ট্রি কোন জায়গাগুলো থেকে দিচ্ছে। যেরকম দেখবে সিন্ধু সভ্যতা থেকে একটা কোশ্চেন থাকে, বৈদিক সভ্যতা থেকে তুমি একটা কোশ্চেন পাবে, জৈন বৌদ্ধ সম্মেলন থেকে তুমি কনফার্ম একটা রাখছো, বোঝা গেছে? সুলতানি যুগ থেকে দেবে, খলজি যুগ থেকে দেবে, মৌর্য, মুঘল, অশোক, এই ওরিয়েন্টেড জিনিসগুলো দেবে, যুদ্ধ ওরিয়েন্টেড দেবে। তাহলে ওভারঅল তুমি যখন প্রিভিয়াস এরগুলো দেখছো, যেখানে হিস্ট্রি থেকে নাম্বার অফ কোশ্চেন 5 থেকে 6 নাম্বার তুমি পেয়ে যাচ্ছ, বুঝতে পারলে? তাহলে তোমাকে ওই জায়গাগুলো বুঝতে হবে যে এরা কোথার থেকে হিস্ট্রি কোশ্চেনগুলো দিচ্ছে। এটা যখনই তুমি বুঝতে পেরে যাবে, ডেফিনেটলি তুমি কিন্তু অলরেডি এক্সামের জন্য রেডি হয়ে যাচ্ছ, বোঝা গেছে? কেউ পাতা উল্টিয়ে ইতিহাস পড়েই যাচ্ছে, এই মোটা বই পড়েই যাচ্ছে, আর কেউ অল্প পড়লো, ডেফিনেটলি 6 নাম্বারের মধ্যে সে 5 নাম্বার একুরেসি দিয়ে ঠিক করে এলো, বুঝতে পারলে? আজকে জিওগ্রাফির একটা লার্জ সিলেবাস, যেখানে নদ নদী ম্যাপ এত কিছু রয়েছে। পরীক্ষার্থী যখন হচ্ছে তোমাকে ডিটেলস পড়তেই হবে, বাট এই যে টাইমটা, অল্প একটা টাইম, যারা সিরিয়াস রয়েছে তাদের দিকে তাকে একটা কথা বলি। জিওগ্রাফিতে তুমি কি এটা জানো যে কোশ্চেন কোথা থেকে পিআরবি? আজকে তুমি যদি এসএসসি সিজিএল দিতে যাও, এসএসসি সিএইচএসএল দিতে যাও, তুমি যদি বিসিএল দিতে যাও, রেল এক্সাম দিতে যাও, তোমাকে এই কথাগুলো আমি বলতাম না। আমি তোমাকে এই কথাগুলো কোনোদিন বলতাম না। আমি বলতাম একদম বেস থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাও, না হলে তুমি কোশ্চেনে কিচ্ছু ধরতে পারবে না। বাট তুমি দিতে যাচ্ছ ডাব্লিউপি কেপি, এটা বুঝতে হবে। ডাব্লিউপি কেপির পরীক্ষা খুব কঠিন না, আবার না পড়লে এটা সহজও না, বোঝা গেছে? বাট তোমাকে একটু ইউনিকে পড়তে হবে। যদি বলো এটা কীরকম, দেখো ভিডিওটা একটু লেন্থি হতে পারে, বাট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে যারা এই ব্যাপারটা নিয়ে পাজল রয়েছে, তারা আজকে ডেফিনেটলি তার সলিউশনটা পেতে চলেছে। তার জন্য ডোন্ট স্কিপ দ্য ভিডিও, বোঝা গেছে? আজকে তোমাদের দিকে তাকিয়ে এটা আমি প্রোভাইড করছি, তো ডেফিনেটলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিছু একটা পাবে যেটা তোমাদের লাইফে অনেক অনেক মোটিভেট করবে। তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো দেখছো, তুমি যদি ক্র্যাকের বইটা ফলো করো, লীলা রয় ক্র্যাক পুলিশ সার্ভিস, যদি এই বইটা ফলো করো, তাহলে তুমি এখান থেকে কি পেতে পারো? দেখবে ফ্রন্ট পেজে ওভারঅল ডাব্লিউবিপি অ্যান্ড কেপি প্রিভিয়াস ইয়ারে পিআরবির ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলো পাবে, এসএসসি জিডি কিছু কোশ্চেন্স পাবে, এবং আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবলেও কিছু তুমি কোশ্চেন্স পেয়ে যাচ্ছ। তুমি যদি পিআরবির কোশ্চেন্সগুলোকে উল্টিয়ে দেখো, তার ডিটেলস অ্যানালাইসিসগুলো দেখো, ওভারঅল তোমার মনে হবে তুমি একই জিনিস ঘোরপাক করাচ্ছ। এটা কেন হবে বলো তো? কারণ পিআরবি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, যেটা তোমাকে ধরতে হবে, বুঝতে পারলে? এটা তুমি যখনই ধরতে পেরে যাবে, তোমার কাছে খুব ইজি হয়ে আসবে এক্সামটা, যে ওরা কনস্টিটিউশনের কোন জায়গাগুলো হাইলাইট করছে, ইতিহাসের থেকে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন দিচ্ছে, জিওগ্রাফি থেকে কোথা থেকে কোশ্চেন দিচ্ছে। এটা যখনই তুমি বুঝতে পারবে প্রিভিয়াসগুলো কমপ্লিট করতে করতে, তখন তুমি বুঝতে পেরে যাবে যে এদের টার্গেট কোন জায়গাগুলো। এবার তুমি বলতে পারো যে দাদা বা স্যার, যদি আমরা এবারের এক্সামটা দিতে যাবো, এখানে দেখা গেল যে পিওয়াইকিউর সাথে কোনো মিলই থাকলো না, এটা হতেই পারে না। এটা বুঝতে হবে, এটা হতেই পারে না, কারণ পিআরবি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, ওরা ওই জায়গাগুলো থেকে কোশ্চেন্স দেবে। হতে পারে কোশ্চেনে একটু টুইস্ট দিতে পারে, ভাষার মধ্যে কিছু ল্যাঙ্গুয়েজ এমন দিল যেটা তোমাকে একটু বুঝতে হবে। কিন্তু 25টা জিকের মধ্যে যারা ডাব্লিউবির অ্যাসপিরেন্টস রয়েছে, ডেফিনেটলি আউট অফ 25 20 স্কোর করা কিন্তু খুব একটা কঠিন না। কিন্তু তুমি যদি এসএসসি এক্সাম দাও বা তুমি যদি রেল এক্সাম দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে খুব ডেপথে খুঁটিয়ে পড়তে হবে, তবে কিন্তু আউট অফ 25 তুমি 20 স্কোর করতে পারবে, বুঝতে পারলে? কিন্তু ডাব্লিউবিকেপি পরীক্ষায় তুমি যদি ঠিকঠাকভাবে একটা প্রিপারেশনটা নিয়ে আসতে পারো, আউট অফ 25 20 স্কোর করা জিকেতে কোনো ব্যাপার না। এটা আমি ডাইরেক্ট বললাম, যারা সিরিয়াস অ্যাসপিরেন্স কথাটা আমার বুঝতে পারছো। যারা কমেন্ট সেকশনে এসে মানে কোনো ভিডিওটা দেখো না, তোমরা অ্যাকচুয়ালি কী করো, তোমরা ভিডিওটা না দেখে জাস্ট টাইটেলটা দেখো, থাম্বনেলটা দেখো, প্লে করো, দিয়ে এক দুটো মোশন দেখে নিয়ে তোমরা একটা কমেন্ট করে দিয়ে চলে যাও, যে কমেন্টটার মধ্যে কোনো মানে ভ্যালু নেই কমেন্টটার। কিন্তু আমি তোমাকে থ্যাংক ইউ সো মাচ, এর থেকে বেশি কিছু কি আর বলবো বলো? কিন্তু তুমি যদি পুরো ভিডিওটা দেখো, সেখানে বুঝতে পারবে যে আমি কোনো কাট অফ সেখানে তুলে ধরিনি। আমি বলেছি এটাকে একটা টার্গেট করো, কারণ একটা এক্সাম না হয়ে একটা নাম্বার অফ স্টুডেন্ট কতজন সেখানে এক্সামটা পার্টিসিপেট করছে, এটা যতক্ষণ না হয়, আমি কেউ বলতে পারবে না যে একটা এক্সামে কত কাট অফ যেতে পারে। কিন্তু আমি যদি তোমাকে এখন বলি যে কলকাতা পুলিশের 90 কাট অফ যাবে, ডাব্লিউবিপিতে 70 কাট অফ যাবে, এটা কেউ মানতে পারবে? বলবেন না, এটা হতে পারে না। আমি আজকেই তোমাকে এখন বললাম যে ডাব্লিউবিপির কনস্টেবল যে এক্সামটা আসছে, সেখানে ধরে নাও আমি এখানে বোর্ডে অ্যানালাইসিস করলাম
যে সেখানে ডাব্লিউবিপিতে এই বছর যা কম্পিটিশন হচ্ছে তাতে করে আউট অফ 85 তোমাদেরকে ইউআর যারা মেল তাদেরকে মিনিমাম 72-73 করতে হবে, আর যারা ফিমেল তোমাদেরকে মিনিমাম 65 প্লাস রাখতে হবে। কেউ বিশ্বাস করতে বলবে না এটা হতেই পারে না, কারণ এখানে একটা গ্রাউন্ড রয়েছে যে বুঝতে হলো। আমি যদি বলি ক্যালকাটা পুলিশের যেটা প্রিলিম সেকশনটা হবে, দেখা গেল এখানে আউট অফ 100 85 প্লাস ইউআর মেলদের কাট আপ যাবে। তাহলে আমি কি এরকম কিছু তুলে ধরেছি? বলবেন না, আমি বোর্ডে যে জিনিসটা তুলে ধরেছি সেটা তোমাদের সামনে ক্যালকুলেশন করেছি যে একটা এভারেজ সেকশনের স্টুডেন্ট কীরকম স্কোর করতে পারে। আমি সেখানে বলিনি সে ম্যাথে 25 পাবে, রিজনিংয়ে 25-এর মধ্যে 22 পাবে, এটা কিন্তু বলিনি। আমি একটা দেখবে এভারেজ স্কোর লিখেছিলাম মিডল সেকশনের ভিডিওটা, যেখানে ডাব্লিউপির কাট আপ অ্যান্ড কলকাতা পুলিশের কাট আপ। আমি এটা কেন দিয়েছি? কারণ তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে কীরকম একটা টার্গেট হতে পারে বা একটা সেফ স্কোর কত হতে পারে। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, বাট সেখানে আমি কিন্তু বোর্ডে কিছু বলিনি, যেটা আমি তোমাদের সামনে ডাইরেক্ট ডিটেলস অ্যানালাইসিস করে বলতে চাইলাম যে এইরকম একটা টার্গেট রাখতে হবে। আমি এর থেকে -3টাকে অ্যাভয়েড করতে বলেছি, আমি বলেছি +3 অ্যাড করে রাখুন। অনেক এক্সপার্ট স্টুডেন্ট রয়েছে যারা আবার ডাইরেক্ট বলছে না এত যেতে পারে না, তো ঠিক আছে তুমি সেটাকে ধরে চলতে পারো, বাট যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তারা জানে যে আমি যেটা বলছি সেটা একটা যুক্তিসঙ্গতভাবে কথাটা বলেছি। বোঝা গেছে? এটা মনে রাখতে হবে। তো ডাব্লিউবিকেপির যারা অ্যাসপিরেন্টস রয়েছে, এই যে একটা কম টাইমের মধ্যে তুমি নিজেকে কীভাবে বুস্ট আপ করতে পারো, দেখো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে ডাইরেক্ট আমার সাথে কানেক্ট হতে পারবে। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে অ্যাড হয়ে যাও। খুব শীঘ্রই একটা পেড ব্যাচ আনতে চলেছি, যেটা হচ্ছে 1 মাসের একটা জিকে ব্যাচ। এই 1 মাসের যেটা জিকে ব্যাচ হবে, তোমাদের উইকলি 3টে করে ক্লাস দেবো। ক্লাসটা বোর্ডে হবে, লাইভ সেশন হবে এবং তোমাদের প্রপার ওয়েতে আমি নোট করাবো। তো যেভাবে আমি জিনিসগুলোকে লিঙ্ক করাবো বা আপকামিং এক্সামের জন্য যে জায়গাগুলো ভিভিআই, তো ওভারঅল একটা মিক্সড আকারে তোমাদের একটা কমপ্লিট করাবো। যারা বেসিক থেকে পড়ছো তারা এমসিকিউ প্র্যাকটিস করো, প্র্যাকটিস সেট দাও, ঠিক আছে। বাট যারা এমন একটা সিচুয়েশনে রয়েছে যেটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, তোমার না হচ্ছে সিলেবাস কমপ্লিট, না হচ্ছে তোমার টেস্টে ঠিকঠাক স্কোর, তারা কিন্তু ডেফিনেটলি জয়েন করো। ডেফিনেটলি তুমি কিন্তু এক্সামে একটা ভালো স্কোর করবে যদি তুমি আমার কথাটা রাখো যে আমি যে নোটগুলো করাবো সেটা তোমাকে পড়তে হবে। তুমি খাতায় তুলে নিলে হবে না বস, বুঝতে পারলে? তোমাকে পড়তে হবে। আর যেভাবে লিঙ্ক করাবো, ক্লাসে যেভাবে বলবো, যারা লাইভ সেশনগুলো করেছে তারা জানে, যারা নিউ ভিউয়ার্স তাদের দিকে বলছি, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা জানে যারা ক্লাস করছে, তোমাদেরকে বলছি তোমরা লাইভে আসো, ক্লাসগুলো করো বা প্রিভিয়াস ক্লাসগুলো দেখো। আর আমি যে পেড ব্যাচটা আনতে চলেছি সেখানে ওভারঅল এই 1 মাসের মধ্যে তোমাদের আমি একটা র্যাপিড ফায়ার নন স্টপ জিকে, যেটা কুইক রিভিশন যেভাবে করাবো, ব্যাস জাস্ট ক্লাসটা কমপ্লিট হবে। তোমরা পরীক্ষা দিয়ে আসার পর বলবে যে হ্যাঁ সেখান থেকে তুমি কীরকম একটা স্কোর ক্যারি করতে পারলে। অ্যারিথমেটিকের উপর একটা ব্যাচ লঞ্চ করছি, যেটা হচ্ছে মাত্র খুব কম টাকার বিনিময়ে তোমরা এটা পারচেস করতে পারবে, কিন্তু সেটা প্রথম 20 জনের জন্য। তারপর থেকে কিন্তু সেই অফারটা থাকবে না। ম্যাথের যেটা ব্যাচটা থাকবে, যেটা হচ্ছে 800 প্লাস কোশ্চেন, যেটা অ্যারিথমেটিকের উপর বেস করে। এটা শুধু ডাব্লিউবিকেপির জন্য না, তুমি আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো দেবে সেখানে অ্যারিথমেটিকের সেকশনটা তোমার কাছে কমপ্লিট থাকবে। যদি বলি সেটা কীভাবে, অ্যারিথমেটিকের নাম্বার অফ কোশ্চেন্স যেগুলো আমি রাখবো সেই কন্টেন্ট রেডি করছি, যেখানে ওভারঅল রেলকে লক্ষ্য করে, এসএসসিকে লক্ষ্য করে এবং ডাব্লিউবিকেপির মেন এক্সামগুলোকে লক্ষ্য করে একটা অ্যারিথমেটিকের সেট বানানো হবে। কোশ্চেন্স লেভেল যেটা থাকবে সেটা হচ্ছে ইজি টু মডারেট, দেন মডারেট টু স্ট্যান্ডার্ড। তো ওভারঅল এই যে 800 প্লাস আমি কোশ্চেন্স কন্টেন্ট রেডি করছি, জাস্ট কন্টেন্ট রেডি হলে আমি তোমাদেরকে ডিক্লেয়ার করে দেবো যে তোমরা এবার পারচেস করতে পারবে। কীভাবে পারচেস করো সমস্ত কিছু একটা ভিডিও সেকশনে জানিয়ে দেবো। আর হেল্পলাইন নাম্বার থাকবে, যেখান থেকে তোমরা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে যদি কোনো প্রবলেম হয়। তো ডাব্লিউবিপি বা কেপির জন্য যে ম্যাথ ব্যাচটা আসছে, যেটা তোমার অ্যারিথমেটিকের উপর বেস করে, তার সাথে ইনক্লুডিং থাকবে মেনসুরেশন 2D। এই যে মেনসুরেশন 2D যেটা থাকবে, যে কোশ্চেন্সগুলো হয় বা আমাদের অ্যালজেব্রা থেকে যে টাইপগুলো হয়, ওভারঅল সেটা কিন্তু অ্যাড করে দেবো, যাতে করে কোনো রকম কোনো প্রবলেম হয়। অনেকে ভাবছে যে অ্যারিথমেটিক মানে কি শুধু অ্যারিথমেটিক, না। অ্যারিথমেটিকের পাশাপাশি কিছু প্রিভিয়াসের কোশ্চেন্স, কিছু মিক্স সেট, কিছু রেলের পিওয়াইকিউ, কিছু এসএসসির পিওয়াইকিউ, ওভারঅল অনেক কিছু ইনক্লুডিং এটার মধ্যে থাকবে। একটা ম্যাথ কেউ করবে 5 মিনিটে, আর তুমি করবে জাস্ট 10 সেকেন্ডে। হাউ ইজ পসিবল? ইয়েস পসিবল। পেডে আসো, বুঝতে পারবে। কিছু ম্যাথ এমন হয় যেটা কেউ ক্যালকুলেশন করে আনসার করবে, আর তুমি সেটা জাস্ট চোখে দেখে আনসার করবে। কারণ 60 মিনিটে 100টা প্রশ্নের মোকাবেলা। আমরা অঙ্ক করতে জানি বলে পরীক্ষার হলে পেন নিয়ে অঙ্ক করবো এমনটা কিন্তু না। আমাদেরকে 2D পয়েন্টে আনসার ট্যাপ করে আমাদেরকে ওএমআর কারেক্ট হিট করতে হবে, তবে কিন্তু আমি একটা নাম্বার ক্যারি করতে পারবো। চাকরি পরীক্ষায় একটা নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট। এখানে 0.25-এর ওয়েটেজ কি তোমরা বুঝতে পারছো? তুমি সাপোজ 4টে কোশ্চেন ফুল করেছো, বুঝতে পারলে? এখানে ওই একটা কোশ্চেন যদি ঠিক করো, তাহলে 0.25 × 4 ডেফিনেটলি 1, এটা কিন্তু মেকআপ করবে। কেউ 0.25-এর জন্য হাসছে, আবার কেউ 0.25-এর জন্য চোখের জলে হয়ে যাচ্ছে, এটা বুঝতে হবে।
সো এখানে নেগেটিভ মার্কিংটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে নেগেটিভ আনা চলবে। আজকে অনেক বিদ্যার্থী রয়েছে যারা হয়তো ওই কোশ্চেন পেপারটা যদি বাড়িতে পায় একটা ভালো স্কোর ক্যারি করবে, কিন্তু অন দ্যাট মোমেন্ট পরীক্ষার হলে সে কিন্তু সেখান থেকে একটা ভালো স্কোর কীভাবে ক্যারি করবে এটা সে বুঝে উঠতে পারছে না, কারণ সে টাইম ম্যানেজমেন্ট করতে পারছে না। বুঝতে পারবে? আমার ভিডিও সেকশনে একটা ভিডিওস আছে যেখানে বলেছিলাম কীভাবে তুমি সময়টা সেভ করবে, তো ডেফিনেটলি ভিডিওসটা দেখতে পারো। তো এই যে কম সময়ের মধ্যে তুমি যদি বলো আমি প্রত্যেকটা ম্যাথ ওইরকমভাবে করবো, না, কিছু ম্যাথ হয় যেগুলো উইদাউট পেন হবে, সেটা তোমাকে উইদাউট পেনই করতে হবে। কিছু ম্যাথ আছে যেটা ওরাল ক্যালকুলেশন, সেটা তোমাকে ওরাল ক্যালকুলেশনে করতে হবে। তোমাকে ইউনিট ডিজিটের খেলটা জানতে হবে। সেটা কীরকম? ইউনিট ডিজিট দিয়ে যে কত ম্যাথ সলিউশন হয় সেটা নমুনাভাবে পেড়ে। যদি বলো কীভাবে, তুমি একটা জিনিস ভেবে দেখো, আমরা যে সমস্ত ম্যাথগুলোকে ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশন করে লাস্টে তো একটা আনসার আসে যেটা আমরা অপশানে খুঁজি। কিন্তু আমরা যদি ব্যাক ক্যালকুলেশনে আসতে পারি, বুঝতে পারি, আমরা যদি ব্যাক ক্যালকুলেশনে আসতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু দেখা পেয়ে যাবো কার বলতো ওই উত্তরটা যে অপশানে বসে আছে। তাহলে এই সমস্ত জিনিসগুলোর লজিক সমস্ত কিছু তোমাদের নমুনা দেবো পেডে। লাইভ সেশনে ক্লাস হবে, উইকলি 3টে করে ক্লাস পাবে, বড় বোর্ডে ক্লাস করাবো, আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফার্স্ট 20 জনের জন্য একটা দুর্দান্ত অফার থাকবে, কিন্তু তারপর থেকে কিন্তু আর সেই অফারটা থাকবে না, অ্যাড হয়ে যাও। আর রেলওয়ে চ্যালেঞ্জের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেও অ্যাড হয়ে থাকো। আর আমি যখন ব্যাচটা লঞ্চ করবো ডেফিনেটলি একটা হেল্পলাইন নাম্বার আর হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক থাকবে, যেখান থেকে সরাসরি তোমরা আমার সাথে কানেক্ট করতে পারবে, কোনো রকম কোনো কোয়েরিজ থাকলে ফোন করতে পারবে, ওকে, বা তোমরা টেক্সট করেও জানাতে পারবে। তো আজকে ভিডিওটা আর লেন্দি করছি না, জাস্ট একটা কথা বলবো, একটা 50 দিনে তুমি একটা ভালো প্রিপারেশন মানে স্ট্র্যাটেজি তৈরি করো, যাতে করে ওভারঅল তুমি একটা পরীক্ষার আগে রেডি মুড থাকতে পারো। বোঝা গেছে? তো আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর যারা ভিডিওটা না দেখে কমেন্টস করছো, আজকে তাদের দিকে দেখে বলছি, তুমি পুরো ভিডিওটাকে দেখবে। যদি তোমার মনে হয় যে হ্যাঁ তুমি এই জায়গাটা ভুল বলেছো, ডেফিনেটলি তুমি আমাকে জানাও। বাট পুরো ভিডিওটা না দেখে তুমি একটা থাম্বনেল দেখে, তুমি একটা মোশন দেখে তুমি একটা কমেন্ট সেকশনে কমেন্ট করছো, বুঝতে পারলে? তো এটা তুমি যদি একজন সিরিয়াস স্টুডেন্ট হও, তুমি কোনোদিন এটা করতে পারো না। বোঝা গেছে? কারণ একটা স্টুডেন্টকে চিনে। আজকে আমি কোনো একজন মানে ক্রিয়েটার না, আমিও তোমাদের মতন একজন স্টুডেন্ট, বুঝতে পারলে? আমিও প্রিপারেশন করছি, আমি একজন পরীক্ষার্থী, পুলিশ পরীক্ষা নিয়ে আমিও সফলতার জন্য যুদ্ধটা লড়াই করছি, যেরকম তোমরাও লড়ছো। তো তাতে করে এরকম কোনো মোটিভেশন নাই যে একটা কাট আপ নিয়ে ভিডিও দেবো, কাল আবার একটা কাট আপ নিয়ে ভিডিও দেবো। কেউ একজন কমেন্ট করেছিলে যে তোমার কাট আপ ওরিয়েন্টেড ভিডিও তো প্রচুর পেলাম, তুমি বলো কতগুলো কাট আপ ওরিয়েন্টেড ভিডিও আছে? কতগুলো কাট আপ ওরিয়েন্টেড ভিডিও আছে? বেশি নেই, বুঝতে পারলে? যেগুলো আছে পুরো ভিডিওটা দেখবে, বুঝতে পারবে যে ভিডিওটার মধ্যে তুমি অ্যাকচুয়ালি কী পেলে। দেখবে ঘুরে ফিরে একটা জায়গাতেই আসছো। ভালো করে পড়ো, একটা ভালো প্রিপারেশন স্ট্র্যাটেজি করো, যাতে করে একটা টার্গেটটা হাই থাকে এবং ডেফিনেটলি কাট আপের থেকে তুমি একটা হাই রেঞ্জে থাকো। আমার ভিডিওতে তুমি ওভারঅল যে কাট আপ ওরিয়েন্টেড ভিডিওগুলো আছে সেখানে তুমি একটা টার্গেট স্কোর দেখতে পাবে, নট কাট আপ, বুঝতে পারলে? আর তুমি যে বলছো বা যে আমাকে বলেছো এই কথাটা, আমি তার দিকে তাকিয়ে আজকে যদি এখন একটা কথা বলি, বা যেসব বন্ধুরা আমাকে দেখছো তোমরাও জেনে রাখো, আমার যখন ম্যাথ ক্লাসগুলো থাকে, আমার যে এভরিডে লাইভ জিকে ক্লাসগুলো থাকে, রিজনিং ক্লাসগুলো আছে, আমার ম্যাথ ম্যারাথন যে ক্লাসগুলো রয়েছে, ওভারঅল সেই সমস্ত জিনিসগুলো ও তুলে ধরবে না। ও কিন্তু ডেফিনেটলি একটা, আমি যতই নিখুঁত থাকার চেষ্টা করি না কেন, ও কিন্তু আমার খুব ঠিক বের করছে। তো আমি হচ্ছি তোমাদের জন্য যারা সিরিয়াস অ্যাসপিরেন্স, যারা পুলিশ সবার স্বপ্ন নিয়ে যুদ্ধটা লড়ছো, তাদের জন্য আমি। তো রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে যারা আজকে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করো। আর নোটিফিকেশান অল করা থাকলে কী হবে, সমস্ত ক্লাসের নোটিফিকেশান তোমার ফোনে খুব সহজে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টাটা।